আন্দোলন করেছে শুধু জামাত ইসলামের উদ্দেশ্যে বলবো এটুকু কথা, ভাই ইসলামের ক্ষতি করেন না। আপনাদের ব্যাপারে এদেশের শীর্ষ আলেমরা বলেছে জামাত ইসলাম কোন ইসলামিক দল না। জামাত ইসলাম ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, যে কারণে আজকে শীর্ষ আলেমরা বলে এটা ধর্ম ব্যবসায়ী। আমি অনুরোধ করবো আপনাদেরকে যে দয়া করে ফিতনা তৈরি করেন না। ফিতনা হচ্ছে হত্যাকাণ্ডের চাইতেও বড় অপরাধ, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছে। সুতরাং এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন না। আল্লাহ কোরআনেই বলে দিয়েছে যে বহু জাতি ধ্বংস হয়ে গেছে এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার জন্য। দয়া করে আপনাদেরকে অনুরোধ করবো, ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করিয়েন না। ধর্মকে নিয়ে এইভাবে আপনারা রাজনীতির অঙ্গনে খেলা করিয়েন না, দয়া করে খেলা করিয়েন না। বাংলাদেশের মানুষ ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একমাত্র প্রধান যিনি বাংলাদেশের সংবিধানে আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাসী হবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। ইনশাআল্লাহ আমরা ক্ষমতা আসলে ওই মূলনীতি আমরা সংবিধান আনবো। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ধর্মীয় মূল্যবোধকে সমুন্নত রাখার অঙ্গীকার করে গেছিলেন। সুতরাং ভাইরা আমার, আমি সর্বশেষে বলবো প্রধান উপদেষ্টাকে যে আজকে সারা বাংলাদেশে কিন্তু জেলায় জেলায় আমাদের সমাবেশ শুরু হয়েছে। আপনি রমজানের মধ্যেই দয়া করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন, আর না হলে আমরা রমজানের পরে আরো বৃহত্তর কর্মসূচিতে মাঠে নামবো। আমরা যদি এই সরকারকে অসহযোগিতা করি 24 ঘন্টা থাকতে পারবে ভাই? পারবে? তো সুতরাং আমরা অনুরোধ করব, জেলা প্রশাসনকে অনুরোধ করব, পুলিশ প্রধানদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের অতীত যে কর্মকাণ্ড, অতীত যে চরিত্র, সেখান থেকে বেরিয়ে আসুন। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের ব্যাপারে অত্যন্ত সংগ্রামী। সুতরাং বাংলাদেশের মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা চাই, জাতীয়তাবাদী দল চাই যে বাংলাদেশ একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাক। এই জন্য আমরা সহযোগিতা করব আপনাদেরকে। আপনারা যারা সরকারে আছেন, সরকারকে উপলব্ধি করান যে ভিন্ন পথ খুঁজিয়েন না। ভিন্ন পথ যদি খুঁজতে যান, বাংলাদেশ আবার আগুন জ্বলে উঠবে। পালাতে বাধ্য হবেন, যেভাবে পালাইয়েছে স্বৈরাচার, পালাতে বাধ্য হবেন। বাংলাদেশে যতবার নির্বাচন হয়েছে আপনাদের সাথে জোটবদ্ধ করে আপনারা কয়টা সিট পেয়েছেন? নির্বাচনটা হতে দেন না কেন? জাতীয় নির্বাচনটা হোক। বাংলাদেশে 300 আসনে কয়টি আসন পান সেটি আমরা দেখব। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, এই রাজশাহী বিভাগে এই জয়পুরহাট বলেন, বগুড়া বলেন, নওগাঁ বলেন, একটা সিটও তাদের কপালে চলবে না। কি ঠিক না বেটি বলছি ভাই আমার? এটি তো জ্বালাপুড়া হওয়ার কথা না। আপনি নির্বাচন করবেন, জামাত ইসলাম করবেন, করেন না কেন, অসুবিধা নাই। আপনি আমাকে নিয়ে সমালোচনা করবেন, আমি আপনাকে নিয়ে কথা বলবো না? কি বলবো না বলবো না বলেন? আমার নেতা জিয়া রহমান, এই যে পাশে ছবিতে আমরা দেখি, তিনি আমাদের আদর্শ, তিনি আমাদের নেতা। এই উপমহাদেশ শুধু নয়, স্মরণকালের মধ্যে জিয়া রহমানের মতো নেতা আবির্ভাব হবে কিনা আমি জানি না। জিয়া রহমানের চরিত্র, জিয়া রহমানের দেশ গঠন, জিয়া রহমানের নৈতিক দর্শন, এটি আমাদের জন্য একটি বিরাট নিদর্শন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে, হাদিসের মধ্যে বলছে, কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য নিদর্শন আসবে। এই নিদর্শনের মধ্যে অন্যতম নিদর্শন দেখেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপট তৈরিতে শেখ মুজিবের ভূমিকা ছিল। কিন্তু শেখ মুজিব যেদিন মারা যায় 32 নম্বর ধানমন্ডিতে, সেদিন কেউ ইন্নালিল্লাহ পড়ে নাই। কি ঠিক না বেঠিক বলছি? পার্লামেন্টে তখন সমস্ত এমপি আওয়ামী লীগের, ওই 32 নম্বর ধানমন্ডিতে রক্তাক্ত শেখ মুজিবের লাশ কেউ দেখতে যায় নাই। কি ঠিক না বেঠিক বলছি? আর আমার নেতা, এই দেশের মানুষের নেতা, 100 কোটি মানুষের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন তাকে মেরে ফেললো আপনার চট্টগ্রামে, সেদিনকে আমরা বসেছিলাম। সারা বাংলাদেশের মানুষের চোখে পানি, কৃষকের চোখে পানি, শ্রমিকের চোখে পানি, ছাত্রের চোখে পানি, শিক্ষকের চোখে পানি, সারা বাংলাদেশের মানুষের চোখে পানি। কি ঠিক না বেঠিক বলছি? বছরের পর বছর দেশের আলেম ওলামারা তার রুহের মাগফিরাত করে দোয়া মাহফিল করেছে। স্মরণকালের বৃহত্তম জানাজা হয়েছে। কোন কোন দল ক্ষমা করে দিচ্ছেন। কে ক্ষমা করার দায়িত্ব দিয়েছে? আমি আমার স্বজনকে হারিয়েছি, গুমের শিকার হয়েছে আমার স্বজন। আমি আমার নেতা কর্মীদেরকে হারিয়েছি, তার পরিবারকে মাফ করে দিয়েছে? কে আপনাদেরকে দায়িত্ব দিয়েছে? বাংলাদেশে আর একটি রাজনৈতিক দল সম্পর্কে না বললেই নয়, যারা 1971 সালে বাংলাদেশের মানচিত্র পতাকার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, যারা বাংলাদেশের এই মানচিত্র পতাকার বিরুদ্ধে দাঁড়িয়ে সেদিন বলেছিল যে একমাত্র জামাত ইসলাম আর পাকিস্তান সেনাবাহিনী দেশপ্রেমিক, এই 50-52 বছর পর আবার তারা একই উচ্চারণ করছে। তারা ক্ষমতা যাওয়ার সুশ্রী দেখাচ্ছে। আরে ভাই, 40 বছর পর, 50 বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশে জামাত বহুদলীয় রাজনীতির প্রবর্তন যখন করলেন, জামাত ইসলাম রাজনীতি করার সুযোগ পেয়েছে। আমরা গত 40 বছর এই জামাত ইসলামের সাথে হয় জোটভুক্ত আন্দোলন করেছি, না হয় একসাথে নির্বাচন করেছি,
যুগপৎ আন্দোলন করেছি। বন্ধুরা আমার, আপনাদের দৌড় কতটুকু আমরা জানি, জনগণের মধ্যে আপনাদের অবস্থান আমরা জানি। কিন্তু আজকে যখন আপনারা বিএনপির সিদ্ধান্তের বাইরে বাংলাদেশকে যখন জাতীয়তাবাদী শক্তি চাচ্ছে, দেশে একটি স্থিতিশীল অবস্থা ফিরে আসুক, দেশে একটি গণতান্ত্রিক যাত্রা শুরু হোক, দেশের মানুষ 15 বছর 16 বছর থেকে নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করতে পারে নাই, তখন আপনারা বলছেন আগে সংস্কার শেষ করেই আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, এই জয়পুরহাটের মাটিতে দাঁড়িয়ে বলছি, এই বাংলাদেশের এই জয়পুরহাট জেলায় ইউনিয়ন পরিষদে কি ভাই আমাদের কোনো চেয়ারম্যান আছে? একটাও নাই। তাহলে আপনাদের স্বার্থ কি, উদ্দেশ্য কি? এখনো যারা ওই চেয়ারম্যানের চেয়ারে বসে আছে, বাংলাদেশে শতকরা সারা বাংলাদেশে 4,500 ইউনিয়ন পরিষদের মধ্যে শতকরা 98 ভাগই হচ্ছে নৌকার বিদ্রোহী প্রার্থীরা। কি ঠিক না বেঠিক বলছি? সুতরাং নির্বাচন হলে তো একটা স্থানীয় পর্যায়ে অস্থিতিশীলতা তৈরি হবে। এটা কি ভালো? এটা দেশের জন্য মঙ্গল? এই পথে হাঁটবেন না, এই পথে যাবেন না। এখানে অনেকেই বলছেন ভাই আজকে আমার বক্তব্য নিয়ে কিছু বললেই জামাতের আলেমরা বলে যে হারুন আলেম বিদ্বেষী হয়ে গেছে, হারুন নাস্তিক হয়ে গেছে, হারুনের জানাজা পড়ানো যাবে না। এই সমস্ত জামাতি আলেমরা যেভাবে বক্তব্য দেয় আমি বিস্মিত এবং হতবাক। আমি 18 সালের পার্লামেন্টে ছিলাম, এই বাংলাদেশে তাফসীর বন্ধ করেছিল। পার্লামেন্টের বক্তৃতা শুনে দেখেন, তাফসীর বন্ধ করার বিরুদ্ধে আমি কঠোর সমালোচনা করেছি। পার্লামেন্টে এই আলেম ওলামাদের বিরুদ্ধে যে জুলুম নিপীড়ন হয়েছে তাদের বিরুদ্ধে আমি ওই শেখ হাসিনার রক্তচক্ষুর সামনে কথা বলেছি। কি ঠিক না বেঠিক বলছি ভাই আমার? জামাত একটা রাজনৈতিক দল। আপনি যখন রাজনীতির মাঠে থাকবেন, আপনাকে নিয়ে, আপনার কর্মকাণ্ড নিয়ে, আপনার রাজনীতি নিয়ে সমালোচনা হবে, কথা হবে। আর জামাতে নিয়ে কথা বললে আলেম বিদ্বেষী হয়ে গেলাম। আজকে আমার ওখানে আজহারি সাহেব গিয়েছেন, আমি কয়েকজন আলেমের আজকে বক্তৃতা শুনলাম যে আমার গ্রামের বাড়ি থেকে একদম আমার পাশে 100 গজ দূরে, 200 গজ দূরে আমাদের পৈতৃক বাগানে সব জায়গায় আমাদের মাহফিল করছে। ওনারা বলছেন যে হারুনের বুকের উপর আজহারি মিটিং করে 30 লাখ, ভাই করে 50,000 লোকের জমায়েতে জায়গা হবে না, আমবাগানের মধ্যে মিটিং। আর একজন বলছে যে হারুন আজকে আলেমদের বিরুদ্ধে কথা বলছে যে জামাতিরা নাকি। আর আমরা যদি মিটিং করে জনতার আমাদের যারা দলীয় সমর্থক টাকাটা চাই, আজকের মিটিংয়ে যেটা খরচ আছে না ভাই, এই স্টেজ মাইক লোকজন এসছে, খরচ আছে না? তো আমার লোকজনরা আমার দলের কর্মস্থানের জন্য চাঁদা দিবে, সাহায্য করবে, এটা দোষের কিছু? আমরা সাহায্য সহযোগিতা চাইলে এটা হলো চাঁদা, এটা হারাম। আর আপনারা সারা বছর ব্যাপী মানুষের বাড়িতে বাড়িতে চাঁদা তুলে বেড়াবেন, বলবেন এটা ইয়ানো, এটা দান, এটা সদকা, এটা কি আলামত? এটা কিসের কথা? মুনাফিকি করার টাকা পান না? এটি পরিপূর্ণভাবে মুনাফিকি চরিত্রের একটা ব্যাপার। কি ঠিক না বেঠিক বলছি ভাই আমার? জামাত ইসলাম আজকে আপনার বিভিন্ন জায়গায় তারা তাদের তাফসীর মাহফিলের নামে কি করছে? আমার নির্বাচনী এলাকার কথা বলে, আমি ভাই জামাতের সাথে গত 96 সাল থেকে 5 বার নির্বাচন করেছি। 5 বার, 1 বার না, 2 বার না, 3 বার না, 5 বার। প্রতি নির্বাচনে বিপুল ভোটে তাদেরকে পরাজিত করেছি। বাংলাদেশে কোথাও আপনার আমার ওখানে সব সারা বাংলাদেশে জোট হয়, আমার ওখানে জোট হয় না, তাদেরকে পরাজিত করেছি। ইভেন আজকে যে তাফসীর হচ্ছে, তাফসীরের সভাপতি হচ্ছে জামাতের আলী, তাফসীরের প্রধান অতিথি হচ্ছে নুরুল ইসলাম বুলবুল। আমার ওখানে গত 18 সালে ভোট করেছে, 74,000 ভোট নিয়ে হারিয়েছি। আর আজকে জামাতের মৌলবীরা বক্তৃতা দিয়ে বলে যে জামাতের যদি নুরুল ইসলাম বুলবুল প্রার্থী হতে পারে তা 98% ভোট থেকে একাই পাবে। আচ্ছা বলেন তো, তাফসীর মাহফিলের মঞ্চ থেকে এই ধরনের যারা যে সমস্ত আলেমরা কথা বলে তাদেরকে আপনি কি সংজ্ঞায়িত করবেন? আল্লাহ পাকের রাসূল সহিহ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, তোমরা অনুমান নির্ভর কোনো বিষয়ের পিছনে ছুটিও না, তোমরা অপ্রয়োজনীয় অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকো। আপনি দেখবেন আজকে জামাতের যারা তাফসীর করে বেড়াচ্ছে মাওলানারা, তাফসীরের নামে অনর্থক কথাবার্তাই বেশি বলছে, এবং তাফসীরের মধ্যে তারা অন্যায় অহেতুক অনুমান নির্ভর বলছে 30 লাখ লোক হবে, কে বলছে 20 লাখ লোক হবে। আর গোটা জেলার লোক সংখ্যা হচ্ছে 15 লাখ, আর বলেন যে ওখানে নাকি 30 লাখ লোক হবে একটা ছোট বাগানের মধ্যে। জুলাই এবং আগস্টের মধ্য দিয়ে যে নতুন যাত্রা আমরা শুরু করেছি, আজকে এই নতুন যাত্রা পথে অনেকেই ষড়যন্ত্র এবং চক্রান্ত শুরু করেছে। যারা চক্রান্ত করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত 15 বছর যে স্যাক্রিফাইস করেছে, যে ত্যাগ স্বীকার করেছে, যে তাদের
দীর্ঘ এই যাত্রা পথে আমাদের সহকর্মীদেরকে আমরা গুমের শিকার হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, লক্ষ লক্ষ মানুষ, নিরীহ নিরপরাধ মানুষ বাড়ি ছাড়া গৃহ ছাড়া হয়েছে। কোন দল এরকম স্যাক্রিফাইস করেছে? কোন দল এরকম জুলুমের শিকার হয়েছে? কি ঠিক না ঠিক বলছে ভাই আমার? আজকে যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন, জয়পুরহাটের মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছে কোনো লাভ হবে না। বাংলাদেশে যতবার নির্বাচন হয়েছে, জনগণ যতবার ভোট দিতে পেরেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি ততবার ক্ষমতায় গেছে ইনশাআল্লাহ। আজকে এই বর্তমান প্রধান উপদেষ্টার কাছে আহ্বান, আজকে যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে জমায়েত করছি, সরকার আজকে তালগোল পাকিয়ে ফেলেছে। সরকার আজকে বেসামাল হয়ে গেছে। সরকার 5ই আগস্টের পর 3 দিন সরকার ছিল না। নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন জনাব প্রফেসর ডক্টর ইউনূস। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, যখন বাংলাদেশের ইথারিদারে ভাসমান হলো শেখ হাসিনা পালিয়ে গেছে তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে, বাংলাদেশের জনতা রাজপথ সেদিন নেমে এসেছিল। শেখ মুজিবের ভাস্কর্য, শেখ মুজিবের মূর্তি, শেখ হাসিনার ভাস্কর্য, শেখ হাসিনার মূর্তি মুহূর্তের মধ্যে বাংলাদেশের মানুষ গড়িয়ে দিয়েছে। শেখ হাসিনার নামে, তার পিতার নামে, তার ভাইয়ের নামে, তার বোনের নামে, তার মায়ের নামে যত প্রতিষ্ঠান ছিল সবকে চুরমার করে দিয়েছিল, তাদের নেম ফলকগুলিকে। ঠিক না ঠিক বলছি ভাই আমার? কেন? একটি কারণ যে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপর অন্যায় এবং জুলুম করেছে। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি 8 তারিখের পরে সরকার গঠন করেছেন, আমরা আপনাদের সহযোগিতা দিচ্ছি। আপনার প্রধান দায়িত্ব এবং কর্তব্যই হচ্ছে কিসের সংস্কার? শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের 70-80% সংস্কার হয়ে গেছে। দেখেন আজকে বাংলাদেশে পুলিশ মেরুদণ্ড হারিয়ে ফেলেছে, প্রশাসন আজকে একটা সাংঘাতিক বিকলঙ্গ অবস্থার মধ্যে রয়েছে। এরপরও বাংলাদেশের মানুষ ধৈর্য এবং সহনশীলতার মধ্য দিয়ে, যে গত 15 বছরের চাইতেও বাংলাদেশের মানুষ এখন অনেক শান্তিতে আছে, স্বস্তিতে আছে। কে ঠিক না ঠিক বলছে ভাই আমার? আমরা ধৈর্য ধারণ করে আছি। আপনার প্রথম দায়িত্ব কর্তব্যই হচ্ছে বাংলাদেশকে যত দ্রুত সম্ভব একটি গণতান্ত্রিক যাত্রাপথে নিয়ে যাওয়া। এর বিকল্প অন্য কিছু যদি পথ ধরেন, যে বিতর্ক জন্ম দিয়েছেন ক্ষমতায় থেকে আপনার উপদেষ্টা পরিষদের সদস্যরা ছাত্রদেরকে নিয়ে নতুন দল করার পায়তারা করছেন, এটি জনগণ কোনোভাবেই মেনে নেবে না, কোনোভাবেই এটি গ্রহণ করবে না। কে ঠিক না বেরিয়ে করছি ভাই আমার? এতে বাংলাদেশে অস্থিরতা বাড়বে, বাংলাদেশে নতুন করে সংকট তৈরি হবে, স্থিতিশীলতা নষ্ট হবে। দয়া করে অনুরোধ করব, যারা সরকারের জায়গা থেকে দল করতে চান, অবিলম্বে সরকারের উপদেষ্টা পরিষদ থেকে বেরিয়ে পড়ুন, বেরিয়ে পড়ুন, দল করেন। আমরা স্বাগতম জানাবো, অভিনন্দন জানাবো। জনগণ যদি আপনাদের গ্রহণ করে, কোনো অবস্থাতেই সরকারের ছত্র ছায়ায়, সরকারের সহায়তা নিয়ে যদি দল করতে চান, বাংলাদেশের মানুষ আপনাদের পিঠের চামড়া রাখবে না। স্পষ্ট কথা। এর মধ্যে জাতীয়তাবাদী দলের স্পষ্ট বক্তব্য, আজকে আপনি যে বিতর্ক, যে অস্থিরতা তৈরি করেছেন, বাংলাদেশের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হচ্ছে, আপনি এখনো সিন্ডিকেট ভাঙতে পারেন নাই। শেখ হাসিনা পালিয়েছে, শেখ হাসিনার কতিপয় দোসররা পালিয়েছে, কিন্তু বাংলাদেশে কি শেখ হাসিনার দোসর মুক্ত হয়েছে? কেন আপনি 6 মাস পর আয়নাঘর পরিদর্শনে গেলেন? আপনি ক্ষমতা আসার পর আয়নাঘরের আলামত কারা নষ্ট করলো? জবাব দিতে হবে আপনাকে। আমাদের অনেক সাথী এখনো গুমের শিকার, আমাদের অনেক সহকর্মীরা আমাদের বুকে ব্যথা, যারা স্বজন হারিয়েছে, যারা তাদের স্বজনকে রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াচ্ছে, তাদেরকে সেই দিন কেন আপনি ডাকলেন না? তারা আপনার এই আজকে আয়না ঘরের আপনার আলামত নষ্ট করেছে। যারা আয়না ঘর তৈরি করেছিল, যারা আয়না ঘর তৈরি করে এদেশের নিরীহ নিরপরাধ মানুষকে জুলুম নিপীড়ন করেছে, হত্যা করেছে, ওই আয়না ঘরে নিয়ে গিয়ে তাদেরকে কেন এখনো গ্রেপ্তার করা হয় নাই? সে সেনাবাহিনী যত বড় অবস্থানে হোক, যে পুলিশের যত বড়ই কর্মকর্তা হোক, যে বিভাগীয় কর্মকর্তা হোক, এত বড় বিপ্লব, এত বড় রক্তপাতের মধ্য দিয়ে আমরা তাহলে কি অর্জন করলাম? আমরা সমর্থন দিয়েছি, আপনার ভয়ের কোনো কারণ নাই। আপনাকে অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে এই সমস্ত অপরাধীদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে, আইনের আওতায় নিয়ে আসতে হবে। এটি দাবি না আমাদের? আওয়ামী লীগের দোসররা গত 15 বছর বিনা ভোটে ক্ষমতায় থেকেছে, জনগণের সাথে ভোট নিয়ে প্রহসন করেছে, জনগণের সাথে ভোটের তামাশা করেছে। যে সমস্ত পুলিশ সুপাররা, যে সমস্ত থানার ওসিরা, যে সমস্ত প্রশাসনের কর্তা ব্যক্তিরা
এই প্রহসনের ভোটে নেতৃত্ব দিয়েছে, তাদের বিচারের আওতায় আনতে হবে না? উনারা বলবে যে আমরা সরকারের হুকুম পালন করেছিলাম। আপনারা শপথ নিয়েছেন, প্রশাসনের পুলিশ এবং প্রশাসনের লোকেরা, বিচার বিভাগের যারা দায়িত্বে ছিলেন তারাও বাংলাদেশকে এই নরকে পরিণত করেছিলেন। বিচারের আওতায় তাদের সবাইকে আনতে হবে। শেখ মুজিব যে আওয়ামী লীগের জন্ম দিয়েছিল, আর শেখ হাসিনা যে আওয়ামী লীগের নৌকাকে ডুবিয়ে দিয়ে গেছে, এই নৌকা আর বাংলাদেশে জাগ্রত হবে না, হবে না, হবে না। শেখ মুজিব আর শেখ হাসিনার মধ্যে চরিত্রগত কোনো পার্থক্য নাই। শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার পর ক্ষমতায় এসে রক্ষী বাহিনী গঠন করে বাংলাদেশের নিরীহ নিরাপদ মানুষকে গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যাত্রা শুরু করেছিল। ভোট চুরির মধ্য দিয়ে সংসদ গঠন করেছিল, বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করেছিল। তার কন্যা দীর্ঘদিন পর ক্ষমতায় এসে চক্রান্ত এবং ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশে ঠিক একই পথে সে হেঁটেছিল। বাংলাদেশে গত 15 বছরের মধ্যে জয়পুরহাট জেলা, আর আমি যে জেলার সন্তান, এই রাজশাহী বিভাগের মধ্যে সবচাইতে নিপীড়িত জনপদ ছিল এটি। গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এবং আজকে যারা এই মঞ্চে উপস্থিত রয়েছেন আশেপাশে, আমার মনে হয় অধিকাংশই জুলুম এবং নিপীড়নের শিকার ছিলেন। আল্লাহর জমিনে যে কর্তৃত্ব কায়েম করতে চেয়েছিল, আল্লাহ পাক একক কর্তৃত্ব জমিনে কাউকে দেয় নাই। কর্তৃত্বকে কখনোই আল্লাহ গ্রহণ করে না। যে কর্তৃত্ব সৃষ্টি করতে চায় আল্লাহ তাকে ধ্বংস করে দেয়। তার অন্যতম দৃষ্টান্ত শেখ হাসিনা। শেখ হাসিনা বাংলাদেশের এমন কোনো জনপদ নাই, এমন কোনো শ্রেণী নাই, এদেশের আলেম ওলেমা থেকে শুরু করে, এদেশের ধর্মপ্রাণ মানুষ থেকে শুরু করে, এদেশের খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সর্বশ্রেণীর মানুষ জুলুম এবং নিপীড়নের শিকার হয়েছিল। বাংলাদেশের মানুষের বৈষম্য শুধু নয়, সকল অধিকারকে পদদলিত করেছিল। শেখ হাসিনা পলায়নের মধ্য দিয়ে আওয়ামী লীগ চিরস্থায়ীভাবে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলা দিয়ে তাকে চক্রান্ত করে জেলখানায় ঢুকতে রেখেছিল। উনি কি দেশ ছেড়ে পালিয়ে গেছেন? জনগণকে রেখে চলে গেছেন? উনি এই জুলুম নিপীড়ন সহ্য করেছেন। জিয়ার বেগম খালেদা জিয়া বলেছিল, পৃথিবীর কোথাও আমার জায়গা নাই, বাংলাদেশই আমার ঠিকানা। ঠিক না বেটি বলছি আমার? সুতরাং বক্তব্য বাড়াবো না। আজকে যে উদ্দেশ্যের মিটিং, আমি অত্যন্ত আনন্দিত। আমি মাননীয় চেয়ারপারসন জনাব তারেক রহমানের কাছে আমি সংবাদ দিতে চাই যে বহুদিন পর আমি যে জয়পুরহাটের মাটিতে মিটিং করে গেলাম, মঞ্চে আজকে সকলে শপথ নিয়েছে যে জয়পুরহাটের মাটি বিএনপির ঘাঁটি, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। এই জেলার সম্মান এবং মর্যাদা হচ্ছে ধানের শীষ। এই জেলায় জিয়া রহমান এমপি করে গেছিলেন, আব্দুল আলিম চাচাকে, আমার সাথে উনি এমপি ছিলেন। ওনার কাছ থেকে জিয়া রহমানের অনেক স্মৃতি বিজড়িত কথা শুনেছি। তাকে অন্যায়ভাবে শেখ হাসিনা তাকে হত্যা করেছে। কি অন্যায়, কি জুলুম! শেখ হাসিনা আপনি বলতেন সে তারে, আজকে ওয়াহিদুল কাদের বলতো যে বিএনপির কে নেতৃত্ব দেবে। আজকে ভাই আওয়ামী লীগের সভাপতিকে, আওয়ামী লীগের সেক্রেটারিকে, আওয়ামী লীগের দলের পরিচয় কি আছে? এটি আল্লাহর পক্ষ থেকে শাস্তি। এই বিএনপির প্রতি তারা যে অন্যায় অবিচার করেছিল, যে তারা বেইনসাফি কথাবার্তা বলতো, ইনকার করত, উপহাস করত, আল্লাহ তার শাস্তি নামিয়ে দিয়েছে আওয়ামী লীগের। আজকের সমাবেশ নতুন করে দেশকে গড়ে তোলার প্রত্যয় নেওয়ার সমাবেশ। আজকের সমাবেশ বাংলাদেশকে একটি গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার সমাবেশ। আজকের সমাবেশ দেশকে যে ষড়যন্ত্র চক্রান্ত চলছে তাকে রুখে দেওয়ার সমাবেশ। আজকের সমাবেশ জাতীয়তাবাদী শক্তির ঐক্যের সমাবেশ।